ওকে, আজকে আমরা যে টপিকটা জানবো সেটা বেসিক্যালি হচ্ছে অক্সিজেন থেরাপি রিলেটেড। তো অক্সিজেন থেরাপি রিলেটেড যেহেতু, তার জন্য আমরা আগে যদি দেখি অক্সিজেন থেরাপি কি না। অক্সিজেন থেরাপি হলো একটা প্রসেস যেটা যেটা কি করি না, যেই প্রসেসের মধ্যে আমি বিভিন্ন ডিভাইস রাখি, বিভিন্ন ডিভাইস ইউজ করে কোনো পেশেন্টকে অক্সিজেনেশন বেটার করি, O2 ডেলিভার করে সেই পেশেন্টের অক্সিজেনেশনটা ইমপ্রুভ করে, সেটা হলো অক্সিজেন থেরাপি। তো এই অক্সিজেন থেরাপিতে আমরা কি দেখি, বিভিন্ন ডিভাইস হয়, যেমন নেজাল ক্যানুলা থাকে, এছাড়া ফেস মাস্ক আর এনআরবিএম এটসেট্রা এটসেট্রা, আমরা যেগুলো বেসিক্যালি দেখি অক্সিজেন থেরাপির জন্য এই ডিভাইসগুলো আমরা ইউজ করি। কিন্তু এই প্রত্যেকটা ডিভাইসে আর কি হয়, আমি যখনই ফ্লো ইনক্রিজ করি বা ফ্লো ডিক্রিজ করি, যাই করি, তখন কি হয়, ফ্লো এর সাথে যে পার্সেন্টেজ অফ এফআই, মানে অক্সিজেনের যে পার্সেন্টেজটা, সেটা ফ্লো এর সাথে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে আর গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। মানে আমি যদি ফ্লোটাকে বাড়াই, সেখানে এফআই2টাও বাড়তে থাকে, আবার যদি ফ্লোটা কমাই, এফআই2টাও ডিক্রিজ হতে থাকে। তো সেই জন্য আমরা বেসিক্যালি এগুলোকে কি বলবো, ফিক্সড পারফরমেন্স অক্সিজেন ডেলিভারি ডিভাইস। এবার আজকে যেটা জানবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল পারফরমেন্স। সেটা হচ্ছে কি, হাই ফ্লো অক্সিজেন থেরাপি। হাই ফ্লো অক্সিজেন থেরাপি, এটাকে আমি ভ্যারিয়েবল পারফরমেন্স কেন বলছি সেটা পরে বলছি। এবার যদি দেখি হাই ফ্লো অক্সিজেন থেরাপি বা হাই ফ্লো নেজাল অক্সিজেন আর হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা বেসিক্যালি আমরা কি নেজাল ক্যানুলার মাধ্যমে দিই, কিন্তু এছাড়াও নেজাল ক্যানুলা ছাড়াও আমরা আর একভাবে দিতে পারি, সেটা এর পরে বলছি। তাই সেজন্য এটাকে আমি কি হাই ফ্লো অক্সিজেন থেরাপি বলাটাই বেটার। আমি হাই ফ্লো নেজাল অক্সিজেন না বলে হাই ফ্লো অক্সিজেন থেরাপি বলাটাই বেটার হবে। এবার দেখবো যে হাই ফ্লো অক্সিজেন থেরাপি কি। এই যে হাই ফ্লো অক্সিজেন থেরাপির মধ্যে আমি যদি হাই ফ্লো নেজাল অক্সিজেন নিই, তাহলে এর মধ্যে 4টে পার্ট আছে। সেটা কি কি না, 1 নম্বর এইচ, সেকেন্ড আছে এফ, থার্ড আছে এন। সরি, এনটাকে আমি বাদ দিতে পারি। এবার যদি আমি এইচটা ধরি, এই এইচ এর মিনিংস অ্যাকচুয়ালি, এইচ ডিনোট করে 3টে পার্ট। এক, এইচ ফর হাই, সেকেন্ড এইচ ফর হিটেড, and third H for humidified. তাহলে কি না, আমরা এই ডিভাইসটা দিয়ে at the same time হাই, হিটেড আর হিউমিডিফাইড ফ্লো দিতে পারবো। এটার সাথে যেটা পারবো সেটা হচ্ছে অক্সিজেনের ফ্র্যাকশনটা আমি টাইট্রেট করতে পারবো আর এলিভেট করতে পারবো, মানে FiO2 মনিটরিং করতে পারবো, FiO2 আমি সেটিং করতে পারবো। আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী FiO2 বাড়াতেও পারি আর ডিক্রিজ করতেও পারি। এখানে কি হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি হাই ফ্লো হিটেড হিউমিডিফাইড ভ্যারিয়েবল পারফরমেন্স O2 ডেলিভারি ডিভাইস, যেটা at the same time আমাদের FiO2 সেট করারও অপশন দেয়। এটা হলো হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস, যেটাতে আমি FiO2 রেগুলেট করতে পারবো আর FiO2 টাইট্রেট করে ডিক্রিজ করতে পারবো। এবার আমি দেখবো এটা কি কি আমরা কোথায় কোথায় দিতে পারি। তাহলে আমি যদি ইন্ডিকেশন বলতে পারি, ইন্ডিকেশন আমরা কোথায় এই ডিভাইস ইউজ করতে পারবো। ইন্ডিকেশনের মধ্যে আমার কি করি না, বেসিক্যালি হাই ফ্লো, যেহেতু এটা অক্সিজেন ডেলিভারি ডিভাইস, অক্সিজেন থেরাপি দিতে ইউজ করি, তার মানে আমি বেসিক্যালি এটা অক্সিজেনেশন ইমপ্রুভ করানোর জন্যই মেইনলি যেটা ইউজ করি, সেটা হচ্ছে অক্সিজেনেশন ইমপ্রুভ করানোর জন্য ইউজ করব। সেগুলো কি, এক, যেমন হাইপক্সিক রেসপিরেটরি ফেলিয়ার আমি ইউজ করব, হাইপক্সিক রেসপিরেটরি ফেলিয়ার। এছাড়া কি আছে, অনেক সময় কি পেশেন্টের ট্যাকিপনিয়া থাকে, ট্যাকিপনিয়া আছে বাট অক্সিজেন রিকোয়ারমেন্ট কম আছে, সেক্ষেত্রেও আমি এই পেশেন্টকে হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস দিতে পারবো।
থার্ড কিছু কিছু কেস থাকে কি যেখানে আমার এনআইভি পসিবল হয় না, এনআইভি পসিবল নয়, সেখানে আমি এনআইভি হয়তো ইউজ করতে পারছি না। তো এনআইভি সাপোজ সেখানে আমি ইউজ করতে পারলাম না, কিন্তু স্টিল আমার সেখানে কি, আমার সেখানে পজিটিভ প্রেসার রিকোয়ারমেন্ট আছে, পজিটিভ প্রেসার, সেখানে আমি এই ডিভাইসটা ইউজ করতে পারবো। এই পজিটিভ প্রেসার রিকোয়ারমেন্ট আছে, সেখানে আমি কিভাবে এটা ইউজ করি এটা পরে বলছি। তাহলে আর এছাড়াও কি আছে, অনেক সময় কি হয় আমরা ইনটিউবেশনের সময়, ইনটিউবেশন করার সময় আমরা ব্যাকমার্কস ভেন্টিলেট দিয়ে, মানে ব্যাকমার্কস যেটা আমরা আমবু বলি, সেই ব্যাকমার্কস এ দিয়ে আমরা অক্সিজেনেশন করি, কিন্তু সেক্ষেত্রেও আমরা এই ডিভাইস দিয়ে প্রি অক্সিজেনেশন করতে পারি, অক্সিজেনেশন করা যায়। এই কাজে আমরা এগুলো ইউজ করতে পারবো। এবার কি এই ডিভাইসটা আমি তো দেখলাম ডিভাইসটা কি কি কাজে আমি ইউজ করতে পারবো। এই ডিভাইসটা আমি ইউজ করার ফলে অনেক কিছু ফিজিওলজিক্যাল বেনিফিট পাই। ফিজিওলজিক্যাল বেনিফিট গুলো দেখি। ফিজিওলজিক্যাল বেনিফিট, ফিজিওলজিক্যাল বেনিফিট যদি দেখি তার মধ্যে কি থাকতে পারে, তার মধ্যে এক, এটা আমাদের কিভাবে করে, আমাদের বডির যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস থাকে সেই ডেড স্পেসে, অ্যানাটমিক্যাল ডেড স্পেস গুলো ওয়াশ আউট করে। সেটা কিভাবে, আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস মানে নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি, আর হচ্ছে কন্ডাক্টিং যে এয়ারওয়ে থাকে মানে আমাদের ট্র্যাকিয়া, তো এইগুলো অ্যাকচুয়ালি তো এগুলো আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তো এইগুলোতে কি হয় যে যে এয়ারটা থাকে সেটা সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্ট নেয় না, গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্ট নেয় না। তাহলে সেই অ্যানাটমিক্যাল ডেড স্পেসের যে কার্বন ডাই অক্সাইড থাকে বা যে গ্যাসগুলো থাকে সেই ডেড স্পেসগুলোকে ওয়াশ আউট করতে এই মেশিনটা সাহায্য করে। তার কারণ কি, আমি কনস্ট্যান্ট একটা যদি হাই ফ্লোতে চালাই, কনস্ট্যান্ট একটা হাই ফ্লোতে একটা এয়ার যদি কন্টিনিউয়াসলি আমার নেজাল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি হোয়াট এভার যেখান থেকেই আমি এটাকে ডেলিভারি করছি না কেন, তাহলে কি ওই হাই ফ্লোটা কনস্ট্যান্ট যখন আমার এয়ারের মধ্যে যেতে থাকবে তখন কি হয়, ওই ফ্লো, ওই এয়ারটা গিয়ে ওই অ্যানাটমিক্যাল ডেড স্পেস গুলোকে ক্যাপচার করে। তাহলে এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস গুলো ক্যাপচার করার ফলে কি হয়, ওই জায়গার যে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্ট নিতে পারছে না, যেরকম গ্যাসগুলো থাকছে সেগুলো কি হয়, সেগুলো রিপ্লেস হতে থাকে। তার ফলে কি হয়, ওই ডেড স্পেসে আমাদের যে কার্বন ডাই অক্সাইড জমে সেই কার্বন ডাই অক্সাইডটা ওয়াশ আউট হতে খুব সাহায্য করে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমি এই ডিভাইসটার মাধ্যমে কি করতে পারি, FiO2 টাইট্রেশন করতে পারি। FiO2 টাইট্রেশন মানে এই ডিভাইস, আমি আগে কি দেখলাম যে নর্মাল আমরা যখন কোনো অক্সিজেন ডেলিভারি ডিভাইস দেখি সেগুলোতে কি হয়, আমি যদি এখানে ফ্লো বাড়াই তাহলে FiO2টা এখানে বাড়ছে, আবার যদি ফ্লোটা এখানে কমাই তখন FiO2টা এখানে কমছে। তার মানে কি, আমি ফ্লোয়ের সাথে এই FiO2 কি হয়, সিমিলারলি চেঞ্জ হয়, মানে একই দিকে রান করে। কিন্তু যখন আমার কেবলমাত্র ফ্লো দরকার, যেখানে আমার FiO2 রিকোয়ারমেন্ট নেই, অথচ সেখানে আমি হাই ফ্লো ইউজ করলে সেখানে খুব কাজে দেবে। তার কারণ কি, আমি হাই ফ্লোতে 21% থেকে আপ টু 100% FiO2 ডেলিভার করতে পারি, ইভেন সেটা ইচ অ্যান্ড এভরি লিটার অফ অক্সিজেনে উইথাউট এনি চেঞ্জেস। ইচ লিটার মানে আমি হাই ফ্লোতে যে অক্সিজেনের ফ্লোটা, মানে যে গ্যাসিয়াস ফ্লোটা এখানে সেটিং করবে ওই সেম ফ্লোতেই চলবে, ওই সেম ফ্লোতে চলতে চলতে আমি 21% থেকে শুরু করে আপ টু 100% অব্দি FiO2 ডেলিভার করতে পারবো কোনো ফ্লো চেঞ্জেস না করে। তাহলে সেক্ষেত্রে কি, আমি একটা হাই ফ্লোতে গিয়ে একটা লোয়ার FiO2 ডেলিভার করতে পারবো, আবার একটা লো ফ্লোতে গিয়েও একটা হায়ার ট্রেন্ডের FiO2 ডেলিভার করতে পারবো। এই হচ্ছে এই মেশিনের একটা সুবিধা। এরপরে আমি কি দেখবো, এরপরে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে পিপ এফেক্ট। পিপ এফেক্ট কেন বলছি,
না আমি এই হাই ফ্লো অক্সিজেন থেরাপি যখন ইউজ করব তখন পেশেন্টটাকে যদি ক্লোজ মাউথ থাকে, আচ্ছা এটা ক্লোজ মাউথ আমি বাদ দিলাম, হাই ফ্লো অক্সিজেন থেরাপিতে আমি কি হয়, একটা হাই ফ্লোতে কনস্ট্যান্ট এয়ার ডেলিভারি হয় কোথায় না আমাদের নেজাল ক্যাভিটি অর হোয়াট এভার আমি অন্য যে পার্ট থেকে বা যে যে মানে সেটা নেজাল ক্যানুলা অর যে কোনো মাধ্যমে বা যে কোনো মিডিয়ামে, সেটা হতে পারে ট্রেকিওস্টমি টিউবে, এই ট্রেকিওস্টমি টিউবে আমরা এটা ইউজ করতে পারি। তো সাপোজ আমি নেজাল ক্যানুলার কথা বললাম, নেজাল ক্যানুলাতে যখন দিই তখন যদি পেশেন্টের মাউথটা ক্লোজ থাকে তখন কি হয়, এই কনস্ট্যান্ট ফ্লোটা গিয়ে আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে গিয়ে কি হয় না একটা এফআইডি জেনারেট করে, সরি একটা পিপ জেনারেট করে, মানে কনস্ট্যান্ট একটা ফ্লো যখন এর মধ্যে দিয়ে যাবে একটা পার্টে গিয়ে, তো সেখানে গিয়ে কি হয় একটা প্রেসার ক্রিয়েট করে, সেটা আমাদের কি করে ওই যে প্রেসারটা ক্রিয়েট করে রাখে সেটা অ্যালভিওলাই গুলোকে রিলেটিভলি অনেকটাই কোলাপস হতে দেয় না। তার ফলে কি হয় আমাদের লাং রিক্রুটমেন্ট করতে পারি, যখন কিছু কিছু ক্ষেত্রে আমার পজিটিভ প্রেসার রিক্রুটমেন্ট আছে আমি যেটা আগে বললাম, তখনও আমি এই সিস্টেমটাকে ইউজ করতে পারি লাংয়ের কোলাপস মানে অ্যালভিওলাই গুলো যাতে কোলাপস না করে তার জন্য। তার ফলে কি হয় একটা পিপ জেনারেট হয়, এর ফলেই এটা আমাদের খুব হেল্প করে, সেই জন্য এটা পিপ এফেক্ট বলছে। তাহলে পিপ এফেক্টটা কত হয় না যখন ক্লোজ মাউথ থাকে, এই ক্লোজ মাউথের সময় কি হয় প্রত্যেক 10 লিটার ফ্লো ইনক্রিজ হলে প্রত্যেক 10 লিটারে অ্যারাউন্ড 0.8 cmH2 পিপ জেনারেট হয়। তাহলে যখন ম্যাক্সিমাম ফ্লো রেট 60 লিটার হয় তখন অ্যারাউন্ড কত হয় 0.8 ইন্টু 6 যদি দেখি তাহলে 4.8 cmH2 পিপ জেনারেট করা পসিবল। এটা হচ্ছে যখন মাউথ ক্লোজ থাকে। কিন্তু ইন কেস যদি মাউথটা ওপেন থাকে তো সেক্ষেত্রে কি হয়, ওপেন মাউথের ক্ষেত্রে ইনিশিয়ালি লোয়ার ফ্লো রেট যখন দেওয়া হয় 40 or 35 এরকম ফ্লো রেটে যদি আমি দেখি তখন মাউথ ক্লোজ থাকলে কি হয় সেক্ষেত্রে পিপটা প্রায় মোর অর লেস জিরোই হয়। কিন্তু একটা ম্যাক্সিমাম যখন ফ্লো রেটটা দিই মানে 60 লিটারে, এই 60 লিটার ফ্লো রেটে অ্যারাউন্ড 2 থেকে 3 সেন্টিমিটার পিপ জেনারেট করা পসিবল হয়। এটা একটা অ্যাপ্রক্স আইডিয়া, মানে এক্সাক্ট এতটা না বাট একটা অ্যাপ্রক্স ওপেন মাউথে কি হয় 2 to 3 সেন্টিমিটার H2 পিপ দেওয়া যায়, আর যখন ক্লোজ মাউথ থাকে এটা 4.8 সেন্টিমিটার অবধি একদম ম্যাক্সিমাম ফ্লো রেটে পিপ জেনারেট করা পসিবল। কিন্তু এটা ইন কেস বাড়তে পারে, মানে এটা বিভিন্ন সার্কামস্ট্যান্সের উপর ডিপেন্ড করে যে কতটা পিপ জেনারেট করা পসিবল হচ্ছে ওই পেশেন্টের ক্ষেত্রে। পরে যে পয়েন্টটা আছে সেটা আমরা হচ্ছে যে দেখি সেটা হচ্ছে আমরা এটাকে কি করি হিউমিডিটি দিতে পারি। আমরা প্রথমে বললাম যে নামের মধ্যেই আছে কি হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো। তাহলে হিউমিডিটিটা কিভাবে হয় না, হিউমিডিটি আমি এই ডিভাইসটার মধ্যে কি হয় একটা হিটেড প্লেট থাকে, সেই প্লেটের মধ্যে নন স্টেরাইল ওয়াটার দিলে কি হয় ওই স্টেরাইল ওয়াটারটাকে হিট করা হয়। তো হিট করলে সেখান থেকে যে হিউমিডিটিটা জেনারেট হয় ওই হিউমিডিটির মধ্যে থেকে গ্যাস মিক্সচারটা পাস করিয়ে পেশেন্টকে ডেলিভার করা। তার ফলে কি হয় যে যে এয়ার বা অক্সিজেনের মিক্স যেটা পেশেন্টকে ডেলিভারি হয় সেটা কি থাকে যে কমপ্লিটলি ড্রাই হয়ে যায় না, সেটা হিউমিডিটি সেই এয়ারটার মধ্যে হিউমিডিটি থাকে। তার ফলে কি হয় এটা এর জন্য অনেকটাই কমফর্ট হয়, এটা পেশেন্টের জন্য অনেকটাই কমফোর্টেবল হয়। এটাতে কি এর ফলে নেজাল মিউকোসা ড্রাই হয়ে যায় না, এটা এখানে কমফোর্টেবল হয়। এরপরে আরেকটা কি লিখবো যে হিটেড। এই ডিভাইসটাতে যে এয়ারটা আমরা ডেলিভারি করি সেই এয়ারটা আপ টু 37 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে আমরা হিট করতে পারি। এই টেম্পারেচারে হিটটা করলে কি হয় যেহেতু এটা বডি টেম্পারেচারে, আমরা বডি টেম্পারেচারের সমান করে এটাকে হিট করলে কি হয় যে যে সার্কিটটার মধ্যে থেকে এই এয়ারটা পাস হয় সেখানে কি এই টোটাল সার্কিটের মধ্যে ওই হিটটা গিয়ে একদম ঠিক যেখানে ডেলিভারি হবে সেখানে অব্দি হিটটা বজায় থাকে। তাহলে এর ফলে কি হয় যে এই হিটেড এয়ারটা যখন আমাদের পেশেন্টকে কোনো ডেলিভারি করতে পাস হয় তার ফলে কি হয় মিউকোসিলিয়ারি মুভমেন্টটা ভালো হয়। মিউকোসিলিয়ারি মুভমেন্ট বা মিউকোসিলিয়ারি
মুভমেন্ট আর ট্রান্সপোর্ট ভালো হয়। তার ফলে কি হয়, আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যে ইনবিল্ট ইমিউনিটি মেকানিজমটা আছে, সেই ইমিউনিটি মেকানিজমটা ইম্প্যাক্ট থাকে। ফলে কোনো ফরেন পার্টিকেলস যদি রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যায়, সেটা রেসপিরেটরি সিস্টেম থেকে বের করার জন্য যে সিলিয়ারি মুভমেন্ট হয়, সেই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে ফরেন পার্টিকেল বাইরে বেরিয়ে আসে। এর ফলে কি হয়, ইনফেকশন কম হয়, তাহলে লোয়ার ইনফেকশন চান্স, এন্ড কি হয় যে মিউকাস জেনারেশনের মাধ্যমে ওই ফরেন পার্টিকেল বডির বাইরে বের করা যায়। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন মানে আমরা ক্লিনিক্যাল সিনারিওতে কি এই হাই ফ্লো ডিভাইসটা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি। তার মধ্যে যেমন আমার সব থেকে মোস্ট কমন হচ্ছে হাইপক্সিক রেসপিরেটরি ফেলিয়ার। তাহলে বেসিক্যালি কি হয় হাইপক্সিক রেসপিরেটরি ফেলিয়ারে, আমাদের কি হয় হাইপক্সিক রেসপিরেটরি ফেলিয়ারে বেসিক্যালি আমরা অক্সিজেনেশনের জন্য, যেখানে অক্সিজেনেশন হ্যাম্পার থাকে, সেই অক্সিজেনেশন বেটার করার জন্য আমরা হাই ফ্লো অক্সিজেন ডিভাইস ইউজ করতে পারি। এবার সেকেন্ড হচ্ছে অনেক সময় কি হয় অ্যাকিউট হাইপারক্যাপনিক ফেলিয়ারেও আমরা ইউজ করতে পারি। হাইপারক্যাপনিক ফেলিয়ারে কেন ইউজ করতে, আমরা দেখলাম কি হাই ফ্লো যে কনস্ট্যান্ট একটা পজিটিভ প্রেসার থাকার জন্য কি হয়, এই কনস্ট্যান্ট যখন পজিটিভ প্রেসার থাকে, এই পজিটিভ প্রেসারে কি হয় না CO2 ওয়াশ আউট করা পসিবল হয়। তো সেই জন্য আমরা অ্যাকিউট হাইপারক্যাপনিক রেসপিরেটরি ফেলিয়ারের ক্ষেত্রে কি ইনিশিয়ালি হাই ফ্লো ডিভাইস ইউজ করতে পারি। থার্ড হচ্ছে আমরা কি পোস্ট অপারেটিভ কেসগুলোতে আমরা হাই ফ্লো ইউজ করতে পারবো। পোস্ট অপারেটিভ কেসে কি হয়, অনেক সময় এক্সটুবেশনের পোস্ট অপারেটিভ শর্ট টাইম যখন ইন্টুবেশন করা হয়, সেই শর্ট টাইম ইন্টুবেশনের পরে অনেক সময় কি হয় রেসপিরেটরি ফেলিয়ারের চান্স থাকে। সেক্ষেত্রে রেসপিরেটরি ফেলিয়ারটা চান্স থাকে, সেই রেসপিরেটরি ফেলিয়ারকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা হাই ফ্লো ইউজ করতে পারবো। সেকেন্ড, এরপর কি আছে, কিছু ক্ষেত্রে কি ইমিউনো কম্প্রোমাইজড কিছু পেশেন্ট থাকে, যাদের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যেগুলো কি ডিএনআই আর প্যালিয়েটিভ কেয়ারে থাকে, যেসব পেশেন্টগুলো, সেইসব পেশেন্টকে আমরা কি কমফর্ট দেওয়ার জন্য, প্যালিয়েট করা থাকে, সেসব পেশেন্টকে আমরা কমফর্ট দেওয়ার জন্য তখন কি হাই ফ্লো অক্সিজেন ইউজ করতে পারবো। ফিফথ কি না, আমরা অনেক সময় না হলেও আমরা কি না, যখন আমরা অক্সিজেনেশন করি মানে ইন্টিউবেশনের সময়, ডিউরিং ইন্টিউবেশনের আগে আমরা প্রি অক্সিজেনেট করি। তাহলে প্রি অক্সিজেনেশনে আমরা কি করি, প্রি অক্সিজেনেশনের সময় আমরা বেসিক্যালি বেন সার্কিট আর আম্বু ব্যাগ ইউজ করি। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা প্রি অক্সিজেনের সময় এই হাই ফ্লো ইউজ করতে পারবো। সেক্ষেত্রে হাই ফ্লো নেজাল ক্যানুলা আর হাই ফ্লো অক্সিজেন থেরাপি ইউজ করতে পারবো। এরপর এছাড়াও কি করতে পারি না, আমরা এক্সটুবেশনের পরে, ইন্টুবেশনের আগে যেরকম ইউজ করতে পারি, তেমন এক্সটুবেশনের পরে আমাদের যদি কোনো পেশেন্টের পজিটিভ প্রেসার লাগে,
extubation complete but still positive pressure required, তখন আমরা কি করতে পারি যে নন ইনভেসিভ ভেন্টিলেশন ছাড়াও আমরা সেটার পরিবর্তে কি করতে পারি, সেখানে আমরা হাই ফ্লো অক্সিজেন ইউজ করতে পারবো। এছাড়াও আমরা কি একটা থিওরিটিক্যাল যেটা আরো কিছু ইউজ আছে, একটা যেটা আমরা থিওরি থেকে খুব ভালো এটা প্র্যাকটিক্যালি পেয়েছি, সেটা কি না কোভিড প্যান্ডেমিকের সময়, কোভিড-19 প্যান্ডেমিকের সময় এই হাই ফ্লো অক্সিজেন থেরাপি অ্যাকিউট যে রেসপিরেটরি ফেলিওর পেশেন্ট গুলো আছে, সেই অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর পেশেন্টের রিকভারিতে খুব কাজে দিয়েছে। তাই কোভিড-19 এর মতো এইরকম কেসগুলোতে আমরা এই অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে আমরা এই এইচএফএনও বা হাই ফ্লো অক্সিজেন থেরাপি খুব ভালো ইউজ করতে পারবো, আর ইভেন এটা খুব হেল্পফুল। এটা আমরা দেখলাম কিভাবে আমরা কি ক্ষেত্রে ইউজ করতে পারবো। এবার যেটা আমাদের রেগুলার প্র্যাকটিসে যেটা লাগে সেটা হচ্ছে কি, আমরা নর্মাল যে কোনো অক্সিজেন থেরাপি ডিভাইস, সিঙ্গেল একটা ডিভাইস হয়, সেটাকে কি আমরা জাস্ট অক্সিজেন সোর্সের সাথে কানেক্ট করি, সোর্সের সাথে কানেক্ট করে পেশেন্টে কানেক্ট করি। কিন্তু আমরা যখন হাই ফ্লো অক্সিজেন থেরাপি ইউজ করবো, হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইসটাকে সেট আপ করার জন্য আমাদের কিছু অ্যাসেম্বলি করতে হবে। এই অ্যাসেম্বলিং সেট আপটাই আসল, যখন আমরা এমার্জেন্সি কেসে বা যে কোনো কেসে আমরা যখন ইউজ করবো, এই অ্যাসেম্বলি করাটা হচ্ছে খুব ভাইটাল। তার জন্য আমরা কিছু ভিজুয়াল যদি দেখি, হাইফ্লো ডিভাইসটা কিরকম দেখতে, একটা বেসিক যদি দেখি, এই কয়েকটা পার্ট হয়, আমাদের এই কয়েকটা পার্টকে আমরা অ্যাসেম্বল করতে হবে। সেই পার্টের মধ্যে কি কি রয়েছে, যদি পার্টে এটা দেখি, মেন হচ্ছে এইটা, এই ডিভাইসটা যেটা মেন ডিভাইসটা থাকে, এই ডিভাইসের মেন পার্ট হচ্ছে এইটা। এই পার্টটার মধ্যে টোটাল প্রসেসিংটা হয়। টোটাল প্রসেসিং মানে আমরা কি বলছি, FiO2 সেটিং আর ফ্লো, তার সাথে হিট অ্যান্ড হিউমিডিটি, এই সব কিছু সেটিং সেটআপ যা কিছু টোটাল কন্ট্রোলটা হয় এই পার্টটার মধ্যে। এরপরে কি থাকে, এখান থেকে আরেকটা পার্ট যায় যেটা আমরা কি সার্কিট বলি। এই সার্কিটটা এখান থেকে এতটা একটা সার্কিট ইউজ করতে পারি। এই সার্কিটটা হচ্ছে যেটা এখান থেকে বেরিয়ে পেশেন্ট সাইড অবধি যায়, এটা হচ্ছে হিটেড কয়েল সার্কিট। সার্কিটটা কেমন, নর্মাল যে সার্কিট হয় সেই সার্কিটের মতোই, বাট এটার মধ্যে কি থাকে, হিটেড কয়েল র্যাপ করা থাকে। তাহলে কি হয়, এই পার্টের যে হিটটা জেনারেট হয় একদম টু দ্য এন্ড অবধি এই সেম হিট যেন ট্রান্সপোর্ট হতে থাকে, সেইটার জন্য এই হিটেড কয়েলটা থাকে সেম হিটিং এই টোটাল সার্কিটের মধ্যে পাস করাবার জন্য। এরপরে কি, এটা পেশেন্ট ইন্টারফেসে নেজাল ক্যানুলা ইউজ, এই নেজাল ক্যানুলা এখান থেকে গিয়ে পেশেন্ট সাইডে গিয়ে অ্যাটাচ হয়। আর কি, এই টোটাল প্রসেসটাকে চালাবার জন্য দুটো কেবিল যায়, যেটা এই প্রসেসিং ইউনিট থেকে বেরিয়ে এই সার্কিটের মধ্যে থেকে একটা যায় এইখানে, আর একটা কি হয় এই সার্কিটের স্টার্টিং পয়েন্ট। এই দুটো হচ্ছে হিটেড কয়েল, হিটেড কেবিল থাকে যারা হিট সেন্স করে সার্কিটের স্টার্টিং এন্ড সার্কিটের এন্ড অবধি, যাতে সেম হিট সেম টেম্পারেচারটা মেনটেন হয়, সেই জন্য এই কেবিল দুটো সেই টেম্পারেচারটা সেন্স করে প্রসেসরকে পাঠিয়ে সেই সেম টেম্পারেচারটা মেনটেন করে। হলো, এটা আমরা ডেলিভারিটা দেখলাম। এবার কি, এটা তো আমার গেল এই যে প্রসেসিং ইউনিট, তাই এই প্রসেসিং ইউনিটের মধ্যে তো একটা আমাকে দিতে হবে, মানে এই প্রসেসিং ইউনিটে তো আমাকে একটা সোর্স থেকে কিছু না কিছু ইনপুট দিতে হবে, তবেই তো যাবে। তাহলে সেটার জন্য কি, এই প্রসেসিং ইউনিটে ইনপুট দেওয়ার জন্য কি হয়, এখানে ফ্লো মিটার থাকে। এই ফ্লো মিটারে গিয়ে, এই ফ্লো মিটার কোথায় কানেক্ট হয়, এটা ডিরেক্ট গিয়ে ওয়্যারলেস সোর্স, মানে মেন হাই প্রেসার অক্সিজেন সোর্স, যেটা হাই প্রেসার অক্সিজেন সোর্সে গিয়ে এটা কানেক্ট, সেখান থেকে কানেক্ট হয়ে গিয়ে এখান থেকে এসে এই ফ্লো মিটারের মধ্যে আসে। এবার আমরা এখান থেকে এই ফ্লো মিটার থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী অক্সিজেনের ফ্লো কমাতে বা বাড়াতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার আওয়ার FiO2 রিকোয়ারমেন্ট।
গিয়ে এখান থেকে এই অক্সিজেনটা আসে, এখানে এসে কি হয়, এই প্রসেসিং ইউনিট আছে, এই প্রসেসিং ইউনিটের মধ্যে ব্লেন্ডার আছে, এই ব্লেন্ডারের মধ্যে গিয়ে অক্সিজেনটা আসে এবং তারপর কি করে, এই ব্লেন্ডার বাইরে থেকে এয়ার কনজিউম করে। টোটাল কনজিউম করার পর দুটো যে ফ্লো জেনারেট করে, সেই ফ্লো জেনারেট হওয়ার পর সেটা আসে এই চেম্বার। এখানে চেম্বার থাকে, এই চেম্বারের মধ্যে কি হয়, আমরা এই চেম্বারে স্যালাইন দিতাম, নর্মাল স্যালাইন, সরি এই চেম্বারে কি দিতাম, স্টেরাইল ওয়াটার। এই চেম্বারে স্টেরাইল ওয়াটার দিলে সেই স্টেরাইল ওয়াটারটা হিট হয়, হিট হওয়ার পরে সেই হিটের এয়ারটা এখান থেকে পাস হয়ে গিয়ে কোথায়, পেশেন্ট সাইডে ডেলিভার হয়। এটাকে যদি আমি, এটা একটা নর্মাল ট্র্যাডিশনাল ডায়াগ্রাম দেখালাম, একটা ইউজ যদি দেখি, খুব ভালো ডায়াগ্রাম হলো এই ডায়াগ্রাম। এটাতে কি আছে, যেটা আমরা এখানে বললাম যে এটা হচ্ছে প্রসেসিং ইউনিট, সরি এইটা প্রসেসিং ইউনিট, আর তার সাথে কি আছে, এই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হিউমিডিফিকেশন চেম্বার। হিউমিডিফিকেশন চেম্বার, এখানে কি হয়, বড় স্টেরাইল ওয়াটারের বটল হলো, স্টেরাইল ওয়াটারের বটল থেকে কন্টিনিউয়াসলি অটো ফিড সিস্টেমে স্টেরাইল ওয়াটার এই চেম্বারে পড়ে, তাহলে এই চেম্বারে ফিল হয়। এরপর কি আমি এইখানে সেট আপ করতে পারি যে কত টেম্পারেচার দেবো আর কত ফ্লো দেবো, সেটা সেট করে দিলে সেই অনুযায়ী এখানে হিট জেনারেট হয়। হওয়ার পরে কি হয়, মেশিন এখান থেকে অক্সিজেন কনজিউম করে। এর মধ্যে যে ব্লেন্ডার থাকে, ব্লেন্ডার কি করে, এখান থেকে অক্সিজেন কনজিউম করে এই ব্লেন্ডারে আনি, ব্লেন্ডার বাইরে থেকে অ্যাটমসফিয়ার থেকে এয়ার কালেক্ট করে, এয়ার কালেক্ট করে O2 আর এয়ার ব্লেন্ডিং হয়। এই ব্লেন্ড করে টোটাল ব্লেন্ডেড এয়ার যেটা আছে সেটা মেশিন কি করে, এখান থেকে এই সার্কিটের মাধ্যমে ডেলিভার করে, এই সার্কিট দিয়ে ডেলিভার করে সেটা কোথায় আসে, পেশেন্ট সাইডে গিয়ে এখান থেকে পেশেন্টে ডেলিভার। তাহলে আমরা এখানে টোটাল কটা পার্ট দেখলাম। হাইফ্লো অক্সিজেন ডিভাইসে আমরা বেসিক্যালি তিনটে পার্ট থাকে। একটা ফার্স্ট পার্ট, যেটা সব থেকে ভাইটাল, যেটা চেম্বার উইথ প্রসেসিং ইউনিট। সেকেন্ড কি আমরা দেখলাম, সার্কিট উইথ হিটেড কয়েল and patient interface nasal cannula. পেশেন্ট ইন্টারফেস নেজাল ক্যানুলা। তো এখানে আমরা যেটা দেখলাম, পেশেন্ট ইন্টারফেস একটা নেজাল ক্যানুলা আছে, তো সেই কারণে বেসিক্যালি হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইসকে, সেই কারণে হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইসকে কি আমরা HFNC বলি। বাট কেবলমাত্র নেজাল ক্যানুলা নয়, হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস আমরা কি করতে পারি, অনেক সময় আমরা এই নেজাল ক্যানুলার পরিবর্তে কি করতে পারি, ট্র্যাকিওস্টোমি অ্যাডাপ্টার হয়, দিয়ে আমরা থ্রু ট্র্যাকিওস্টোমি হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডেলিভার করতে পারি। ট্র্যাকিওস্টোমিতে আমরা এটা ডেলিভার করতে পারি অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন থেরাপি। এবার কি আমরা যে ইন্টারফেসটা ইউজ করি, মানে যখন আমরা কিছু সেটিংস করছি, সেটিংস এর সময় আমরা কিছু ইন্টারফেস পাই, তাহলে আমরা দেখলাম যে আমরা তিনটি জিনিস এখানে সেট করতে পারি। ফার্স্ট কি, সেটা হচ্ছে ফার্স্ট আমরা কি সেট করলাম, ফ্লো রেট। এই ফ্লো রেট কত, ফ্লো রেট আমরা 1 লিটার থেকে আপ টু 60 লিটার পার মিনিট ফ্লো রেট সেট করতে পারি। সেকেন্ড কি, টেম্পারেচার কি আমরা আপ টু বডি টেম্পারেচার মানে 37 ডিগ্রি সেলসিয়াস অব্দি হিট করাতে পারি। কারণ বডি টেম্পারেচার অব্দি হিট করাচ্ছি, তার কারণ হচ্ছে বডি টেম্পারেচার অব্দি হিট করালে তবে গিয়ে ওই হিটের টেম্পারেচারটা আমাদের
নেজাল মানে যখন পেশেন্টকে আমরা দেবো সেই পেশেন্টের নেজাল ক্যাভিটিতে গিয়ে হিউমিডিটি অ্যান্ড হিট জেনারেট করবে, যেটাতে কমফোর্টেবিলিটিটা বাড়ে। আর কি থার্ড আমরা সেট করছি 21%, সরি মানে FI2, আর আমরা সেট করছি FI2, এটা 21 থেকে আপ টু 100% অবধি আমরা সেট করতে পারি, বাট অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাহলে আমরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট এই যে তিনটে প্যারামিটার আমরা এখানে দেখলাম, এই একটা আর এই একটা, এই অ্যাজ পার রিকোয়ারমেন্ট ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা সেটিং করতে পারবো। সেই জন্য আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইসটা কি বললাম এর আগে, যে হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস হচ্ছে ভ্যারিয়েবল পারফরম্যান্স ডিভাইস। কারণ এর আমরা এই ডিভাইসের পারফরম্যান্সটাকে বিভিন্ন টাইপের মধ্যে আমরা এটাকে ভ্যারি করাতে পারি, সেটার জন্য আমরা এটাকে ভ্যারিয়েবল পারফরম্যান্স অক্সিজেন থেরাপি ডিভাইস বলবো। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, যে আমরা তো হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস তো আমরা বেসিক্যালি যে কোনো জায়গায় হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইসটা ইউজ করতে পারি বলে সেরকমই এখানে দেখলাম, বাট স্টিল এটার কি কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে, সেগুলো কি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে সব ক্ষেত্রে আমরা এটা যেন না ইউজ করে থাকি। তার কারণ এর যে কন্ট্রাইন্ডিকেশনস গুলো আছে সেগুলো সেগুলো অনেকটাই এফেক্ট করবে ইউজের সময়। তাহলে আমাদেরকে সেগুলো মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? অনেক সময় আমরা কি যে আনকনসিয়াস পেশেন্ট থাকে, আনকনসিয়াস সরি আনকনসিয়াস পেশেন্ট থাকে, বা পেশেন্টের কোনো রেসপন্স থাকে না, সেক্ষেত্রে আমরা এই ডিভাইস ইউজ করতে পারবো না। কারণ আমরা এটা কি, এর মধ্যে পেশেন্টকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হয়। সেকেন্ড, আমরা কি অনেক সময় কি হয়, পেশেন্ট খুব অ্যাজিটেটেড হয়ে থাকে, তো অ্যাজিটেটেড হয়ে আছে তখন কি, সেক্ষেত্রে এই ডিভাইসটা ইউজ করলে কোনো লাভ হবে না, উল্টে এতে কি হবে, পেশেন্টের হার্ম বেশি হবে। থার্ড আমরা কি বলতে পারি, যে পেশেন্ট সাপোজ RTA কিছু নিয়ে এসছে, সেই RTA থেকে কি হচ্ছে, ফেসিয়াল আর মাউথ ইনজুরি আছে, ফেসিয়াল আর মাউথ ইনজুরি আছে, তখন কি হবে, আমি যদি এটা ইউজ করি, সেই মাউথ ইনজুরি আর ফেসিয়াল ইনজুরিটা কি হবে, যা ছিল সেখান থেকে আরো বেড়ে যাবে, তাহলে সেখানে আমরা এটা ইউজ করব না। এরপরে কি আছে, যে সাপোজ কোনো পেশেন্ট রেসপিরেটরি অ্যারেস্ট হয়েছে, তো রেসপিরেটরি অ্যারেস্ট হলে সে পেশেন্টকে কখনোই আমরা এই হাই ফ্লো অক্সিজেন থেরাপি প্রোভাইড করব না। ফিফথ হচ্ছে, যদি কোনো পেশেন্টের আপার এয়ারওয়ে অবস্ট্রাক্ট থাকে, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, তাহলে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকলে কি হয়, কোনোভাবেই আমি আপার এয়ারওয়ে অ্যাক্সেস করতে পারছি না, তখন কি হচ্ছে, তা আমি আপার এয়ারওয়েতে যতই আমি নেজাল ক্যানুলা দিয়ে বা অন্য যদি আমি হাই ফ্লো অক্সিজেন থেরাপি না ইউজও করি, বা যদি অন্য কোনো অক্সিজেন থেরাপি ডিভাইস ইউজ করি, সাপোজ ফেস মাস্ক বা সাপোজ এনআরবি, হোয়াটএভার, আমি যাই ইউজ করবো, কি হবে সেক্ষেত্রে কি হয়, তো আপার এয়ারওয়ে অবস্ট্রাক্ট আছে, মানে আমি যাই দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি কোনো এফেক্টিভ হচ্ছে না, তাহলে আমি সেসব ক্ষেত্রে এই ডিভাইসটা কখনোই ইউজ করব না। ওকে, তাহলে এই হলো হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইসের বেসিক জিনিসটা।